বর্তমানে 23টি জেলা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত, আর এই প্রতিটি জেলার ভিন্ন ভিন্ন নামের পিছনে একটি করে গল্প রয়েছে। যেমন ধরুন আলিপুর দুয়ার, কর্নেল হেদায়েত আলী খান নামের এক ব্যক্তির নামে ওই জায়গাটির নামকরণ করা হয়েছে। সেরকমই পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির নাম কোথা থেকে এলো, সেগুলির ইতিহাস কি, সেসব আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তাই আপনি যেই জেলারই বাসিন্দা হন না কেন, শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে আমরা যে পশ্চিমবঙ্গকে দেখছি, দেশভাগের সময় কিন্তু এমনটা ছিল না। 1947 সালে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রটা ছিল ঠিক এই রকম। সে সময় জেলার সংখ্যা ছিল 14। দেখতেই পাচ্ছেন, কোচবিহার, উত্তর দিনাজপুর ও পুরুলিয়া, এই 3টি জেলা তখনও পশ্চিমবঙ্গের অংশ হয়ে ওঠেনি। এখন ব্রিটিশ ইন্ডিয়ার এই ম্যাপটিকে লক্ষ্য করুন। এখানে হলুদ রঙের অঞ্চলগুলোকে ইংরেজরা ডাইরেক্ট শাসন করত, আর নীল রঙের অঞ্চলগুলি ছিল তাদের করদ রাজ্য। ব্রিটিশ আমলে ভারতের মধ্যে 584টি দেশীয় রাজ্য ছিল, কোচবিহার ছিল সেগুলোর মধ্যে একটি। ইংরেজরা ভারত ছেড়ে যাওয়ার সময় এই সমস্ত রাজ্যগুলোকে প্রস্তাব দেওয়া হয় যে তারা ভারত অথবা পাকিস্তান পছন্দসই যে কোনো একটি রাষ্ট্রের সাথে যুক্ত হতে পারে। তো সেই মতো কোচবিহার রাজ্যের রাজা জগদীপেন্দ্র নারায়ণ 1949 সালের 28 আগস্ট কোচবিহার রাজ্যকে ভারত সরকারের হাতে তুলে দেন। 1950 সালে কোচবিহার পশ্চিমবঙ্গে একটি জেলা হিসাবে পরিচিতি লাভ করে। এবারে বলি পুরুলিয়া ও উত্তর দিনাজপুর কিভাবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হলো। দেশভাগের সময় বৃহত্তর দিনাজপুর জেলাকে দুটি অংশে বিভক্ত করা হয়। পূর্ব দিকের মুসলিম অধ্যুষিত অংশটি পাকিস্তানকে দেওয়া হয় ও পশ্চিম দিকের হিন্দু প্রধান অংশটি ভারতের আন্ডারে আসে। কিন্তু এখানে একটি ব্যাপার ঘটে, পশ্চিম দিনাজপুর ভারতের সাথে যুক্ত হয় ঠিকই, তবে পুরোটাই পশ্চিমবঙ্গের দিকে আসেনি। পশ্চিম দিনাজপুরের উত্তর অংশকে বিহার রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এদিকে সম্পূর্ণ মানভূম ডিস্ট্রিক্টও বিহারের ভাগে পড়ে যায়। সংখ্যাগরিষ্ঠ বাঙালির মানভূম বিহারে চলে যাওয়ায় ব্যাপক আন্দোলন শুরু হয়। ওই সময় ভারতের আরো অন্যান্য প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি ওঠে। তাই ভারত সরকার চাপে পড়ে একটি বিল পাস করে, স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, যার ভিত্তিতে মানভূম জেলাকে ভেঙে পুরুলিয়া নামের একটি নতুন জেলা গঠন করা হয় এবং সেটাকে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। দিনাজপুর জেলার উত্তরাংশ যেটা বিহারের দিকে চলে গিয়েছিল, সেটাও পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়া হয়। আর এভাবেই 1956 সাল নাগাদ মোট 16টি জেলা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ আজকের এই রূপ পায়। এরপর বিভিন্ন সময়ে প্রশাসনিক সুবিধার জন্য বড় বড় জেলাগুলিকে বিভক্ত করা হয়েছে। পরবর্তী আলোচনার মধ্যে বিষয়গুলি একে একে উঠে আসবে। তো এবার শুরু করছি জেলাগুলির নামকরণ কিভাবে হলো। নাম্বার 1, দার্জিলিং। দার্জিলিং শব্দটি এসেছে তিব্বতীয় শব্দ দর্জি গ্লিন থেকে। দর্জি শব্দের অর্থ বজ্রপাত ও গ্লিন শব্দের অর্থ স্থান, অর্থাৎ দর্জি গ্লিন কথার মানে বজ্রপাতের ভূমি। ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বজ্রবৃষ্টি হয় বলে স্থানীয় লেপ চালকেরা জায়গাটির এমন নাম দিয়েছিল। ব্রিটিশরা আসার পর তারা দর্জি গ্লিনকে দার্জিলিং লেখা শুরু করে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কয়েকটি সোর্স দাবি করছে যে দার্জিলিং শব্দটি নাকি এসেছে সংস্কৃত কথা দুর্জয় লিঙ্গ থেকে, যার অর্থ অদম্য ক্ষমতার অধিকারী শিব, যিনি হিমালয় শাসন করছেন। তবে এই তথ্যটি ভিত্তিহীন বলেই আমার মনে হয়। নাম্বার 2, কালিম্পং। 2017 সালে দার্জিলিং জেলাকে ভেঙে একটি নতুন জেলা গঠন করা হয়, নাম দেওয়া হয় কালিম্পং। অবশ্য কালিম্পং শহর বহু আগে থেকেই ওখানে ছিল। তো কালিম্পং নামের সঠিক উৎস অজ্ঞাত। একাধিক তত্ত্ব রয়েছে এই নামের পিছনে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যে কালিম্পং কথাটি এসেছে কালেন পাং শব্দ থেকে, লেপচা ভাষায়, যার অর্থ ছোট পাহাড়ের সমাবেশ। নাম্বার 3, জলপাইগুড়ি। জলপাইগুড়ি কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত, জলপাই ও গুড়ি। জলপাই হলো এক ধরনের ফল, ইংরেজিতে যেটাকে অলিভ বলা হয়, আর গুড়ি কথাটির মানে স্থান। এক সময় ওই অঞ্চলে প্রচুর মাত্রায় জলপাই গাছ ছিল বলে জায়গাটির নাম জলপাইগুড়ি হয়েছে। জলপাইগুড়ি জেলাতে একটি বিখ্যাত শিব মন্দির রয়েছে, যেটাকে জল্পেশ মন্দির বলা হয়। ওই মন্দিরের আরাধ্য শিব ঠাকুরের নাম জল্পেশ্বর। অনেকেই ধারণা যে বাবা জল্পেশ্বরের নাম থেকেই নাকি জলপাইগুড়ি কথাটি এসেছে। তবে এটা ভুল ধারণা। জল্পেশ্বর থেকে জলপাইগুড়ি হয়নি, বরং ওই মন্দিরটি জলপাইগুড়িতে অবস্থিত বলেই মন্দিরের আরাধ্য দেবতাকে জল্পেশ্বর বলা হয়। নাম্বার 4, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার আগে ছিল জলপাইগুড়ি জেলার অন্তর্গত একটি শহর। 2014 সালে জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে একটি নতুন জেলা গঠন করা হয়, আর সেটার নামও আলিপুরদুয়ার রাখা হয়। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে কর্নেল হেদায়েত আলী খান নামের এক ব্যক্তির নামে ওই জায়গাটির নামকরণ করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই হেদায়েত আলী? হেদায়েত আলী ছিলেন একজন ব্রিটিশ আর্মি অফিসার। 1865 সালে অ্যাংলো ভুটান যুদ্ধের সময় তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। অবসর গ্রহণ করার পর তাকে বক্সা ডুয়ার্স অঞ্চলে লিজ দেওয়া হয়, আর তার নামেই ওখানে একটি শহর গড়ে ওঠে, আলিপুর। পুর কথাটির মানে শহর বা নগর, অর্থাৎ আলিপুর মানে আলীর শহর। কিন্তু সমস্যা হলো, কলকাতার মধ্যে আলিপুর নামের একটি জায়গা বহু আগে থেকেই ছিল। তাই এই নতুন আলিপুরকে আলাদা করার জন্য এর শেষে দুয়ার যুক্ত করা হয়। দুয়ার শব্দটি এসেছে ডুয়ার্স থেকে।
নাম্বার 5, কোচবিহার। কোচবিহার কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত, কোচ এবং বিহার। কোচ হলো তিব্বতী বর্মী পরিবারের অন্তর্গত একটি জাতিগোষ্ঠীর নাম, আর বিহার কথাটির অনেক রকম মানে হয়। বৌদ্ধ ভিক্ষুরা যে আশ্রমে বসবাস করেন সেটাকে বলা হয় বিহার। রাজা মহারাজারা যখন আমোদ প্রমোদে লিপ্ত থাকে তখন সেটাকেও বলা হয় বিহার। আবার বিহার মানে শুধু বাসস্থানও হয়, অতএব কোচবিহার মানে এখানে কোচদের বসতক্ষেত্র। নাম্বার 6, দিনাজপুর। একটু আগেই আমি আলোচনা করেছি যে কিভাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এক হয়েছিল। 1992 সালে প্রশাসনিক সুবিধার জন্য দিনাজপুর জেলাকে আবার দুভাগ করা হয়। ঐতিহাসিকদের মতে দিনাজপুর নামটি এসেছে দনুজ নামের কোনো এক রাজার নাম থেকে। মুসলিম লেখকরা ফার্সিতে লেখার সময় দনুজকে দানুজ বা দিনওয়াজ লিখত। দিনওয়াজ থেকেই দিনাজ কথাটি এসেছে। তবে এই দনুজ মধ্যযুগের রাজা দনুজ মর্দন দেব, দনুজ রায় নাকি তৃতীয় কোনো ব্যক্তি সেটা পরিষ্কার নয়। দিনাজপুর নামের পিছনে আরেকটি মত প্রচলিত আছে, সেটা হচ্ছে যে দিনারাজ নামের ওই অঞ্চলে এক জমিদার রাজত্ব করত। দিনারাজের নাম থেকেই দিনাজপুর কথাটি এসেছে, তবে এই তত্ত্বের পিছনে কোনো ঐতিহাসিক দলিল নেই। নাম্বার 7, মালদা। আমরা বাংলাভাষীরা একটা শব্দ খুব ব্যবহার করে থাকি, শব্দটি হলো মাল। মাল বলতে আমরা বুঝি যে কোনো রকম সম্পদ। আসলে এটি একটি আরবি শব্দ যার অর্থ পণ্যদ্রব্য। ঐতিহাসিকদের মতে একসময় মালদা ছিল একটি বিরাট বড় বাণিজ্য কেন্দ্র। ওখানে গঙ্গা নদী সংলগ্ন একটি হ্রদ ছিল যেখানে জাহাজগুলি নোঙর গাড়ত এবং মাল লোড আনলোড হতো। হ্রদ বা জলাশয়কে বলা হয় দহ, অতএব মালের সঙ্গে দহ যুক্ত হয়ে জায়গাটির নাম হয় মালদহ। পরে মালদহ থেকে মালদা। অনেকেই মনে করেন প্রাচীনকালে ওই অঞ্চলে মলদ বা মালপাহাড়ি জাতির লোকের বসবাস ছিল, সেখান থেকেই মালদহ নামটি এসেছে। তবে এই মতের সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 8, মুর্শিদাবাদ। মুঘলরা বাংলা দখল করার আগে মুর্শিদাবাদের নাম ছিল কুলাডিয়া। পরে আকবরের অধীনস্থ সৈয়দ খাঁ নামের এক সুবাদার তার নিজের নামে জায়গাটির নাম দেয় সৈদাবাদ। এর কিছুদিন বাদে সৈয়দ খাঁর দাদা মকসুস খাঁ জায়গাটির নাম পরিবর্তন করে রাখে মকসুসাবাদ। লোকে উচ্চারণ করত মকসুদাবাদ। 1700 সালে বাংলার দিবান হয়ে আসেন মুর্শিদকুলি খাঁ। তখনও তিনি নবাব উপাধি পাননি। তিনি তার অফিস ঢাকা থেকে সরিয়ে মুকসুদাবাদে নিয়ে আসেন। তারপর ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুকসাদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। নাম্বার 9, বীরভূম। নামটি শুনেই বোঝা যাচ্ছে এর অর্থ বীরের ভূমি, কিন্তু কি কারণে বীরভূম হলো সেই নিয়ে মতের শেষ নেই, তবে সেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। বীরভূম নামের পিছনে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে যে 1300 শতাব্দীর কাছাকাছি সময় বীর মল্ল নামের এক রাজা ওই অঞ্চলে রাজত্ব করত। তার নাম থেকেই বীরভূম কথাটি এসেছে। বীর মল্ল ছিলেন বাঁকুড়ার মল্ল রাজবংশের কোনো এক বংশধর। একটা ব্যাপার লক্ষণীয় যে বীরভূম নামের মতো একই ধাঁচের বেশ কয়েকটি জায়গা এই জেলার আশেপাশে রয়েছে, যেমন মানভূম, মল্লভূম, ধলভূম, সিংহভূম প্রভৃতি। অনুমান করা হয় মল্ল রাজাদের বিভিন্ন গোষ্ঠী এই সমস্ত জায়গাগুলিতে রাজত্ব করত। নাম্বার 10, নদিয়া। নদিয়া কথাটি এসেছে নবদ্বীপ থেকে। নবদ্বীপের মানে হলো নতুন দ্বীপ। তুর্কি ভাষায় নও মানে নতুন এবং দিয়া মানে দ্বীপ। এভাবেই নবদ্বীপ থেকে হয় নওদিয়া। বাঙালিরা উচ্চারণের শেষে হ উচ্চারণ করতে পারে না, তাই নওদিয়া হয়ে যায় নওদিয়া, আর তা থেকে নদিয়া। ফলে যে স্থানের নাম নবদ্বীপ ছিল, তুর্কিরা আসার পর তার নাম হয়ে যায় নদিয়া। অবশ্য নদিয়ার মধ্যে নবদ্বীপ একটি জনপদ হয়ে আজও রয়ে গেছে। নাম্বার 11, 24 পরগনা। ফার্সি ভাষাতে পরগনা শব্দের অর্থ কতকগুলো গ্রামের সমষ্টি। 70 থেকে 90 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হতো এক একটি পরগনা। পলাশির যুদ্ধের পর মির্জাফর রবার্ট ক্লাইভের হাতে এরকম 24টি পরগনার জমিদারি তুলে দিয়েছিল। সেই পুরো অঞ্চলটিকে বলা হতো 24 পরগনা। 1986 সালে 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা নামে দুটি পৃথক জেলা গঠন করা হয়। নাম্বার 12, কলকাতা। কলকাতা নামের উৎপত্তি নিয়ে 3টি মত প্রচলিত আছে। প্রথমটি হচ্ছে বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতে ইংরেজরা একটি খাল কেটেছিল, সেই খাল কাটা থেকে হয়েছে ক্যালকাটা এবং তা থেকে হয়েছে কলকাতা বা কলিকাতা। কিন্তু এই তত্ত্বটি সঠিক নয়, কারণ বর্গী আক্রমণের বহু আগে থেকেই ওই অঞ্চলটি কলিকাতা নামে পরিচিত ছিল। এর সপক্ষে ঐতিহাসিক প্রমাণ হচ্ছে সম্রাট আকবরের জীবনী আইনি আকবরী, ওই বইয়েতে কলিকাতা নামের উল্লেখ রয়েছে। দ্বিতীয় মতটি হলো ওই অঞ্চলটি কলিচুন ও নারকেল কাতা মানে নারকেল ছোবড়া উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল, সেই থেকেই কলিকাতা নামটির উৎপত্তি ঘটেছে। এটাও ভুল, কারণ কলকাতায় যে কলিচুন আর নারকেল কাতা উৎপাদন হতো তার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তৃতীয় মতটি হলো কালীক্ষেত্র থেকে কলিকাতা বা কলকাতা কথাটি এসেছে। পাল রাজাদের আমল থেকেই কলকাতা তন্ত্র সাধনার জন্য বিখ্যাত ছিল। বর্তমানে কালীঘাটে যে মন্দিরটি রয়েছে সেটা খুব বেশি পুরানো নয়, তবে ওই স্থানে 1000 বছরের প্রাচীন একটি কালী মন্দির ছিল। সুতরাং নিশ্চিতভাবে বলাই যায় যে কালীক্ষেত্র থেকেই কলিকাতা বা কলকাতা কথাটি এসেছে। ইংরেজরা কলকাতা উচ্চারণ করতে পারতো না বলে ক্যালকাটা বলতো। 20-22 বছর আগে পর্যন্ত সেই ট্র্যাডিশনটাই বজায় ছিল। ইংরেজিতে বলা বা লেখার সময় ক্যালকাটা এবং বাংলায় কলিকাতা বা কলকাতা। 2001 সালের 1 জানুয়ারি তারিখে পশ্চিমবঙ্গ সরকার বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রেই নামটিকে কলকাতা করে দেয়। নাম্বার 13, হাওড়া। মুঘল সম্রাট ফারুক শিয়ার কাছে পাঠানো একটি চিঠিতে নবাব মুর্শিদ কুলি খাঁ হাওড়া জেলাকে হারিরা বলে উল্লেখ করেছেন। পরবর্তীকালে ইংরেজদের বিকৃত উচ্চারণের ফলে হারিরা হাওড়া হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো হারিরা শব্দের মানে কি? হারিরা শব্দটির উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত, তবে বেশিরভাগ পণ্ডিতের মতে এর অর্থ হলো নিচু জলাভূমি বা কর্দমাক্ত জায়গা। নাম্বার 14, হুগলি। হুগলি নামটি কোথা থেকে এলো এই নিয়ে পণ্ডিতেরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। সকলেই অনুমানের ভিত্তিতে বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন। যদুনাথ সরকারের মতে পর্তুগিজ বণিকরা ভাগীরথী নদীর তীরে একটি গুদামঘর বা গোলা তৈরি করেছিল, গোলা থেকে হয়েছে হুগলি। শম্ভুচন্দ্র দের মতে ওই অঞ্চলে ভাগীরথী নদীর তীরে প্রচুর হোগলা গাছ ছিল, হোগলা গাছের কারণে পর্তুগিজরা জায়গাটিকে হুগলি নাম দেয়। ডক্টর ডি.জি. ক্র্যাফোর্ডের মতে চুঁচুড়ার কাছে পর্তুগিজরা একটি দুর্গ নির্মাণ করেছিল। স্থানীয় লোকেরা জায়গাটিকে বলতো গোলঘাট, পর্তুগিজরা সেটাকে উচ্চারণ করত গোলগোট, গোলগোট থেকেই হয়েছে হুগলি। কিন্তু এগুলোর কোনোটাই সঠিক নয়। আইনি আকবরী ও মনসামঙ্গল কাব্যে হুগলি নামের স্পষ্ট উল্লেখ রয়েছে, আর এই বই দুটি পর্তুগিজদের বারবারন্তের আগেই লেখা হয়ে গিয়েছিল, তাই হুগলি নাম কোথা থেকে এলো সেটা অজ্ঞাত। নাম্বার 15, বর্ধমান। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগের কথা। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর বর্ধমান ওই অঞ্চলে ধর্ম প্রচারে এসেছিলেন। তার নাম থেকেই জায়গাটির নাম হয়েছে বর্ধমান। 2017 সালে বর্ধমান জেলাকে ভাগ করে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান নামে দুটি পৃথক জেলা গঠন করা হয়। নাম্বার 16, বাঁকুড়া। বাঁকুড়া নামের উৎপত্তি নিয়ে থিওরির শেষ নেই, শুধু এই টপিকটাকে নিয়েই একটি ভিডিও হয়ে যাবে। কেউ বলে লৌকিক দেবতা বাঁকুড়া রায়ের নাম থেকে বাঁকুড়া, কেউ বলে রাজপুত্র বীর বাঁকুড়া রায়ের নাম থেকে বাঁকুড়া, কেউ বলে বঙ্কু রায় নামের এক সর্দারের নাম থেকে বাঁকুড়া। কারো কারো মতে কোল মুন্ডাদের ভাষায় এবড়ো খেবড়ো জমিকে বলা হয় বাঁকু, সেখান থেকেই নাকি বাঁকুড়া নামটি এসেছে। অন্য আরেকটি মত বলছে যে চাষযোগ্য বড় জমিকে বলা হয় বাঁকুড়ি, বাঁকুড়ি থেকেই হয়েছে বাঁকুড়া। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইংরেজ আমলের পুরনো দলিল দস্তাবেজে জায়গাটিকে বাঁকুণ্ডা নামে উল্লেখ করা হয়েছে। বাঁকুণ্ডার অপভ্রংশই হলো বাঁকুড়া। বাঁকুণ্ডা কথার অর্থ হলো বাঁ দিকে অবস্থিত কোনো জলাশয় বা দিঘি। নাম্বার 17, পুরুলিয়া। দ্রাবিড় ভাষায় পুরুলিয়া শব্দের অর্থ নুড়ি পাথরের মাঝে অবস্থিত জায়গা। নাম্বার 18, মেদিনীপুর। মেদিনীপুর নামের উৎপত্তি নিয়েও বহু মত রয়েছে। কেউ বলে মেদিনী মাতা নামের একটি দেবীর নাম থেকে মেদিনীপুর, কেউ বলে বিহারের চেরো রাজবংশের রাজা মেদিনী রায়ের নাম থেকে মেদিনীপুর, আবার কেউ বলে উড়িষ্যার রাজা মেদিনী করের নামানুসারে জায়গাটির নাম হয়েছে মেদিনীপুর। তবে এই তত্ত্বগুলির কোনোটি সঠিক বলে মনে হয় না। মেদিনীপুরের নাম কিভাবে মেদিনীপুর হলো এই নিয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য দুটি মত রয়েছে। একটি মত হলো হাজি মুস্তাফা মদনী নামের এক আলেম ছিলেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে ওই অঞ্চলে ভূমিদান করেছিলেন, মদনী নাম থেকেই মেদিনীপুর কথাটি এসেছে। দ্বিতীয়টি হলো মেদিনীপুরের আগে নাম ছিল মিথুনপুর, মিথুনপুর থেকে হয়েছে মেদিনীপুর। তবে মিথুনপুর নামটাই বা কোথা থেকে এলো সেই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, 2002 সালের 1 জানুয়ারি মেদিনীপুর জেলাকে ভাগ করে দুটি পৃথক জেলা গঠন করা হয়, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। নাম্বার 19, ঝাড়গ্রাম। 1594 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর রাজা মান সিংকে বাংলা অভিযানে পাঠিয়েছিলেন। কথিত আছে মান সিংয়ের এক সেনাপতি সর্বেশ্বর সিং জঙ্গলমহলের স্থানীয় রাজাকে পরাজিত করে ওখানে একটি শহর প্রতিষ্ঠা করেছিল, যার নাম দেওয়া হয় ঝাড়গাঁও বা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম কথাটির অর্থ জঙ্গলে ঘেরা গ্রাম। 2017 সালে পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে একটি নতুন জেলা তৈরি করা হয়, তার নামও দেওয়া হয় ঝাড়গ্রাম। তো এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলার নামকরণের ইতিহাস। বুঝতেই পারছেন কতকগুলি জেলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভাগ হয়ে যাওয়ার ফলে 19টি নামের মধ্যেই 23টি জেলা এসে গেছে। শুনছি নাকি বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 24 পরগনাকে ভেঙে 7টি নতুন জেলা গঠন করা হবে। সেগুলির নামও ঠিক হয়ে গেছে, সুন্দরবন, বসিরহাট, বিষ্ণুপুর, ইছামতি, রানাঘাট, বহরমপুর ও কান্দি। যদি ভবিষ্যতে এমনটা হয় তখন না হয় আরেকটি ভিডিও তৈরি করা যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।